বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীর 2025 সালের আমরা পরীক্ষার বিশেষ পর্যালোচনা অংশ করছি, যেখানে রসায়ন বিজ্ঞানের সম্ভাব্য কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে এর একটি সার্বিক পর্যালোচনা আজকে ইনশাল্লাহ করব। তো এই পর্যালোচনার আলোকে আমরা যে কোনো বোর্ড যে কোনো সাল এর পর্যায়ক্রমিক আলোচনাগুলো ধাপে ধাপে ইতিপূর্বে করেছি। তো আজকে আমরা স্পেসিফিক ফার্স্ট ঢাকা বোর্ড এবং পরবর্তীতে রাজশাহী বোর্ড, এই দুইটা বোর্ডের উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ করব। তা আমরা এই বোর্ডের প্রশ্নগুলো যদি একটু পর্যালোচনা করি, বিশেষ করে ফার্স্ট যদি ঢাকা বোর্ড দেখি, তাহলে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হলো একটা মিশ্রিত আকারে, তা হলো সপ্তম অধ্যায় থেকে। তারপর দ্বিতীয় স্থানে যাকে দেখতে পাচ্ছি সেটি হলো ষষ্ঠ অধ্যায়। তারপর তৃতীয় স্থানে পর্যায়ক্রমে যদি ভাবি সেটি হলো পঞ্চম, চতুর্থ, অষ্টম। এগুলো একটু ভিন্ন ভিন্ন অধ্যায়ের সাথে মিক্সচার করে কিন্তু প্রশ্ন আসছে। এরপর বিচ্ছিন্নভাবে একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় থেকেও প্রশ্ন আসছে, বাট প্রশ্ন আসার যে ঘনত্ব, এটা কিন্তু আসলে 4 থেকে 8-এর মধ্যেই সবচেয়ে বেশি। আমি ঢাকা বোর্ডের ক্ষেত্রে এই এই মানে সিকোয়েন্সে বলতে পারি, দশম অধ্যায় থেকে যেহেতু খুব বেশি প্রশ্ন আসেনি উল্লেখ করার মতো, তাহলে তোমাদের দশম অধ্যায়টা একটু জোর দিয়ে পড়া উচিত। নবম থেকে তেমন প্রশ্ন আসেইনি। সুতরাং নবমটা যদিও প্রশ্ন আসার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও দেখা যায় যে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন পিএইচ এর মান নির্ণয় করা, বিওডি, সিওডি, তারপর ওই পানির ক্ষরতা নিয়ে, তারপর হলো এসিড ক্ষারকীয় কিছু কিছু সহজ অপশনগুলো নিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আম, এই যে বর্ষাকালে তোমার কলা গাছ পানিতে মারা যায়, এই এই জাতীয় কিছু কিছু ছোট ছোট টপিক্সের কিন্তু প্রশ্ন আসে। তা আমার পরামর্শ হলো যে এখানে তারপরে গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে বিক্রিয়া নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো নবম অধ্যায়টা যে প্রশ্নগুলো আসার মতো একটু জোর দিয়ে মনে হয় দেখা উচিত। দশমও তাই। দশম ক্ষেত্রে আমরা তো জানি যে দশম অধ্যায়ের ক্ষেত্রে ধাতু নিষ্কাশনে আমাদের জিঙ্ক ধাতু নিষ্কাশন, লোহা ধাতু, তারপরে হলো তোমার অ্যালুমিনিয়াম, এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আমরা হয়তো কপার এবং সোডিয়ামটাও দেখব। এর সাথে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার মূলনীতি নিয়ে আলোচনা। সালফিউরিক অ্যাসিডের তোমার ক্ষারকীয় সরি জারণ ভূমিকা বা এসিডীয় ভূমিকা, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। আর যদিও চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে প্রশ্ন বেশ কিছু আসছে, তারপরেও আমি বলবো যে এগুলো থেকে সামনে পরীক্ষা তো ইনশাল্লাহ প্রশ্ন আসবে। কারণ আসছে বলে যে আসবে না এমন নয়, তৃতীয় অধ্যায় থেকে তেমন আসেনি বিধায় তৃতীয় থেকে আমি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নই ভালোভাবে পড়তে বলবো। তার মধ্যে মূলত তোমার উম, এই তো পরমাণুর মডেল কেন্দ্রিক কোন মডেলটি অধিক উত্তম এবং কেন, রাদারফোর্ড বোর মডেলের বিবরণ, সাফল্য, ব্যর্থতা, এভরিথিং করবা, আইসোটোপের ব্যবহার সহ। এখানে 3-4 প্রকার অঙ্ক আছে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক ব্যতিক্রম, এই প্রশ্নগুলো কিন্তু এবার তেমন আসেনি, হয়তো সামনেবার আসবে। আর পর্যায় সারণীতে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম তা হলো পর্যায় সারণীর কিন্তু মৌলের অবস্থানটা পরীক্ষায় আসছে। আসছে বলে যে পড়তে হবে না এমন না, ওই প্রশ্নর পাশাপাশি আমার মনে হয় জোর দেওয়া উচিত মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, এটাতে জোর দেওয়া উচিত। পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আকারের ক্রম, তোমার ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর ইলেকট্রন আসক্তি, এই জাতীয় যে ধর্মগুলো আছে, এমনকি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি সহ আরো যে টপিকস গুলো আছে, এগুলো নিয়ে সার্বিকভাবে দেখা উচিত।
পঞ্চম অধ্যায়ের মৌলিক প্রশ্নের মধ্যে আমি মূলত তিনটা অপশন বলবো। একটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটি হলো তোমার পানিতে কিভাবে লবণ দ্রবীভূত হয়, এটার উপর সার্বিক প্রশ্ন। আর ইলেকট্রন কোন তড়িৎ পরিবহন হয় কিভাবে ইলেকট্রোলাইট যৌগে, এটা তোমার অষ্টম অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায়কে সমন্বয় করে তিনটা প্রশ্ন করলে এনাফ। সেটি হলো তড়িৎ বিশ্লেষণ এর সাথে সমন্বয় করে তোমার ধাতু বিশোধন, ইলেকট্রোপ্লেটিন এবং তড়িৎ প্রবাহ দেওয়া হবে কোনো লবণের মধ্য দিয়ে, সেখানে বিক্রিয়া সহ আলোচনা। আমার মনে হয় এগুলো হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। সপ্তম অধ্যায়টা বরাবরই ইম্পর্টেন্ট, এখান থেকে জারণ বিজারণ তো মাস্ট। তারপরে লা সাতিলিয়ারের নীতি, যদিও এগুলো থেকে প্রশ্ন আসছে তারপরেও ঘুরে ফিরে ওগুলোই আবারও হয়তো ভিন্ন ভিন্ন উদাহরণ দেওয়া হয়তো ইনশাল্লাহ আসবে। আর সর্বশেষ নম্বরটা হলো যে তোমার ওপরে বিক্রিয়ার বিভিন্ন ক্রম দেওয়া থাকবে, অর্থাৎ বিক্রিয়ার উদাহরণ দেওয়া থাকবে। তোমাকে কিন্তু ওই উদাহরণ থেকে বলতে হবে যে ওইটা কোন প্রকারের বিক্রিয়া এবং কেন। এরকম কিছু উদাহরণ কিন্তু আমার মনে হয় এইগুলোতে দেওয়াও ছিল, এবং এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই ডেলএইচ এর মান নির্ণয় করার অঙ্ক আসতেই পারে। তার সাথে লবণ সেতুর প্রশ্ন এবার আসেনি, হয়তো সামনেবার আসার একটা সম্ভাবনা আছে। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সহ বিভিন্ন অপশনের যে এগুলো হয়তো একটু জোর দিয়ে পড়া উচিত। তো আর দ্বাদশ অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আসছে, আবার কিছু কিছু আসেনি। যেমন দেখলাম ব্লিচিং পাউডারের প্রশ্ন আসছে, তারপরেও পড়া উচিত। এরপরে বেকিং পাউডার, তারপরে ভিনেগার, ইউরিয়েস, এগুলো বরাবরই পড়া উচিত। আর দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন তেমন আসেনি, তো সেক্ষেত্রে তোমার ব্যাপনের হারের প্রশ্নটা অবশ্যই ভালোভাবে পড়ো। তার সাথে ওই যে তোমার কি আছে, তাপমাত্রার সাথে লেখচিত্রের যে প্রশ্নটা আছে, তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তনে কণার গতিতত্ত্ব মতবাদ, মনে পড়ে কি এগুলো? জি স্যার। হ্যাঁ, আর এই যে তোমার ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো। এখন একটু নিজেকে চিন্তা করো তো যে প্রশ্নর একটা রূপরেখা কি তুমি মোটামুটি বুঝতে পারছো যে কি কি প্রশ্ন সম্ভাব্য আসতে যাচ্ছে? জি স্যার, হ্যাঁ অনেকটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি এবং আরেকটা কি কি আরেকটা আসতে পারে। আরেকটা অধ্যায় মনে হয় মিস করে গেছি, সেটা হলো ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় ওখানে আমি যেগুলো দেখলাম মলারের অঙ্ক আসছে, ও তোমার হলো ওই শতকরা সংযুতি নিয়ে অঙ্ক আসছে। কিন্তু আসলে যে নিয়মেরই আসুক, আমার কথা হলো তুমি ফার্স্ট হলো তোমার লিমিটিং বিক্রিয়ক, এটা অবশ্যই ক্লিয়ার করবা। তারপরে স্থূল সংকেত, আয়নিক সংকেত। ওকে। এরপর জি দ্বিতীয় স্যার। তৃতীয় স্থানে নিয়ে যাবা মলারের ওই মোল, মলার, আয়তন, এই জাতীয়। এখানে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, ওই টাইপগুলো একটু জেনে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করো। লিমিটিং বিক্রিয়ক যখন মোলারের সাথে কানেক্টিভিটি করে আসবে, তখন তোমাকে কিন্তু ওই যে মলার আয়তনকে পরিমাণে রূপান্তর করার সিস্টেম করে বুঝে দেওয়া আছে, মনে আছে কি? এম ইজ ইকুয়াল টু রো ভি। জি স্যার। ওই যে এই থিমগুলো ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করেছি অলরেডি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের প্রচলিত প্রচলিত যে অপশনগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। আম, তোমার ওখানে ওই রাসায়নিক সংযুক্তি হোক, শতকরা সংযুক্ত, অপশনগুলো থাক যা থাকুক, আমার মনে হয় সবগুলোই তোমার দেখা উচিত। কারণ ওখানে প্রশ্নগুলো কিন্তু আসতেছে কেন জানি মিক্সচার করে। সেক্ষেত্রে একটা ভয় হলো এটা যে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন আপ কমন পাচ্ছ, তার সাথে একটা করে অঙ্ক জুড়ে দিছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এবার ব্যাপনের হারের প্রশ্ন তোমাদের প্রায় দুই বোর্ডেই আসার একটা সম্ভাবনা আছে, এই রাজশাহী এবং ঢাকা দুটোতেই। কারণ এই প্রশ্নটা আমার চোখে তেমন পড়লো না। তো যা হোক, আমার মনে হয় যে আমরা ঢাকা বোর্ডের পর্যালোচনাটা রেখে আমি একটু রাজশাহীর ক্ষেত্রে একটু কথা বলি। দেখো রাজশাহী বোর্ডের প্রশ্নতেও ঢাকা বোর্ডের প্রশ্নের প্রায় সেম ধরনের অপশনগুলোই আসছে। শুধু পার্থক্য হলো এটুকুই যে ঢাকা বোর্ডের ক্ষেত্রে সপ্তম অধ্যায়টা বারবার আসছে, রাজশাহীতেও আসছে, বাট রাজশাহীতে তুলনামূলক একটু কমই আসছে। এখানে অন্য অন্য অধ্যায়ের কিন্তু মিশ্রণটা বেশ ভালো আছে।
তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রাজশাহী বোর্ডের ক্ষেত্রেও প্রায় সেম পলিসি ফলো করতে হবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তারপর ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ডের ক্ষেত্রে অবশ্য দশম অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন অলরেডি দিয়েছে। সেটা হলো তোমার আহ এই যে জারণ ধর্ম এবং নিরোধক ধর্ম, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম এবং নিরোধক ধর্ম, এটা রাজশাহী বোর্ডে আসছে। তাহলে ওখানে কিন্তু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ঢাকা এবং রাজশাহী উভয়ের জন্য ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেটি হলো তোমার ওই যে সালফিউরিক অ্যাসিড তৈরির যে মূলনীতি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো, এই নীতির নাম কি, কি পদ্ধতি বলা হয় এটা? স্পর্শ পদ্ধতি। ইয়েস, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির মূলনীতি নিয়ে আলোচনা। এটাকে ভিন্নভাবেও দেওয়া হয় অনেক সময়, যে কিভাবে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড, বা ট্রাইঅক্সাইড থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড, ইত্যাদি এইরকম ফরম্যাট গুলো দিয়েও কিন্তু সরাসরি প্রশ্ন পরীক্ষায় আসে। এটা আমাদের বুঝতে হবে যে আসলে পরীক্ষায় আসতেছে কি। আর তার সাথে ওই যে তোমার যেগুলো বলা হলো, যে দশম অধ্যায়ে সম্ভাব্য আরো যে প্রশ্নগুলোর কথা আমি বলেছি, সেগুলো আর রিপিট করব না। সেটা হলো ধাতু নিষ্কাশনে অন্তত 4-5টা ধাতুর ক্ষেত্রে যে পড়া, সেগুলো অবশ্যই পড়তে হবে। ছোট ছোট প্রশ্নগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে গ ঘ কমন হচ্ছে অনেক সময়, ক খ কিন্তু কমন নাই। এটা যেন না হয়। তো ওই অধ্যায়ের সম্ভাব্য যে অধ্যায় ভিত্তিক সাজেশনে আমি কিন্তু এগুলো অলরেডি বলেছি, সেগুলো নিয়ে আমি পুনরাবৃত্তি আর করব না। আর যথারীতি আর তাহলে আমাদের সার্বিকভাবে উভয় বোর্ডের ক্ষেত্রেই আহ, তাহলে এখানেও দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় কিন্তু জোর পাচ্ছে, কারণ এই দুটো অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসেনি, নবম অধ্যায় থেকেও আসেনি। তাহলে আমার প্রশ্ন হলো, যেগুলো থেকে আসেনি, এমন ইভেন দশম অধ্যায় থেকেও কিন্তু কি বলা হয়, 12তম অধ্যায় থেকেও খুব বেশি প্রশ্ন আসেনি। সেক্ষেত্রে আমি মনে করি যে এই 12তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, তারপর হলো তোমার তৃতীয়, দ্বিতীয়, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন তুলনামূলক কম আসছে বিধায় আমি মনে করি উভয় বোর্ডের ক্ষেত্রে এই অধ্যায়গুলোতে একটু জোর দেওয়া উচিত। আর তোমার অন্যদিকে চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আমি জোর দিতে এই জন্যই বলবো যে এগুলো বরাবরই প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এগুলো আসে। সুতরাং আম, এটা 2024-এ আসছে বলে যে 2025-এ আসবে না এমন না, এমনকি 2026-এও হয়তো দেখা যাচ্ছে ওগুলো থেকেই ঘুরে ফিরে আসবে, কারণ ওই অধ্যায়গুলো বরাবরই ইম্পর্টেন্ট থাকে। শুধু অন্য অধ্যায়গুলো অনেক সময় এর মধ্যে ঢোকে, অনেক সময় ঢোকে না। এটাই হলো পার্থক্য। তো আমি আশা করি যে উভয় বোর্ডের ক্ষেত্রে আমরা যদি একটু কমন কিছু দেখি, অবশ্যই আমরা ফার্স্ট সেশনে রাখবো অধ্যায়, এই গুরুত্বের দিক থেকে 3, 4, 5, 6, 7, 8, ওইদিকে হলো 12, এই কটা একটু সিরিয়ালি নেব। আর অধ্যায় 2 থেকে 12-র পরে অধ্যায় দেব 2, এবং 2 থেকে এবার প্রশ্ন আসার একটা সমূহ সম্ভাবনা আছে বলে আমি মনে করি। বিশেষ করে তোমার এই ব্যাপনের হার এবং লেখচিত্র, আমার মন বলছে যে এই দুটার মধ্যে কমপক্ষে একটি, এমনকি দুটাও হয়তো দিতে পারে। ইভেন আরো সহজ প্রশ্ন অ্যাড হতে পারে, সেটি হলো ওই যে তাপ প্রয়োগ অবস্থার পরিবর্তন, যেটাকে কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা। ছোট প্রশ্ন হিসেবে তো নিশ্চয়ই তোমরা জানো যে ব্যাপন ও মানে নিঃসরণ, তারপর ঊর্ধ্বপাতন, এরকম সংজ্ঞামূলক প্রশ্ন তো আসতেই পারে। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আছে কি কারো কোনো প্রশ্ন? স্যার ওই যে আছে স্যার, ওই যে 6 নম্বর অধ্যায়ে যেটা লিমিটিং বিক্রিয়কের যে অংশটা, অনেক সময় প্রশ্নে বলে যে প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া গেল না, তো এটা কি ওই লিমিটিং বিক্রিয়কের অংশ দিতে তো আমাকে করতে হবে নাকি স্যার? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করছো। এটাতে তোমার হলো যে কাজটা করতে হয়, প্রথমে আমি তোমাকে একটু মানে আমি এই ব্যাপারে একটু আজকেই কিছু প্রশ্ন দেখতে বলবো। ওখানে দেখো 2 প্রকার প্রশ্ন আসে। একটা হলো তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া, দিয়ে উদাহরণটা দেওয়া আছে। এই উদাহরণটা খুব সহজ, এবং এই 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 নিয়মের আসলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। বাট অনেক সময় কিন্তু মলার আয়তনের অপশন দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, সেখানেও কিন্তু বলা হয় যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি কেন। তো ওইখানে কিন্তু তোমাকে যে জিনিসটা করতে হবে একটু খেয়াল করো। তোমাকে হয়তো বলা হলো যে
500 মিলিলিটার দ্রবণ নেওয়া হয়েছে, সেখানে মলারিটি উল্লেখ করা আছে। বুঝতে পারছো কি? তা মলারিটি উল্লেখ করা জি আছে, স্যার। আয়তন উল্লেখ করা আছে। তো মলারিটি এবং আয়তন এই দুটা থেকে তোমাকে কিন্তু ওই পদার্থের পরিমাণটা বের করতে হবে। কারণ তুমি লিমিটিং বিক্রিয়কের অঙ্ক তখনই করতে পারবা যখন তোমার ওই পরিমাণের সাথে পরিমাণ সমন্বয় করবা। তো এখন মলারিটি উল্লেখ করে যখন মলার দ্রবণ দিয়ে যখন তোমার পরীক্ষায় অঙ্ক আসে, তখন এই টাইপটা তুমি একটু ভিন্নভাবে দেখো। এবং প্রয়োজনে যদি তুমি এই টাইপের অঙ্ক খুঁজে না পাও অথবা তোমার বুঝতে প্রবলেম হয়, পরে দরকার হলে আমার সাথে এটা নিয়ে ভিন্নভাবে কথা বলো। কিন্তু আমি নর্মালি আচ্ছা স্যার। আমি বলবো এইটুকুই যে আহ, মানে অঙ্ক তোমার ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের যে উদাহরণ দেওয়া আছে এইটা এবং এই মলারিটির এই অঙ্ক একই অঙ্কই। কিন্তু মলারিটির এই অঙ্কগুলোতে তোমাকে ওই ওজনটা বের করতে হয়। আমি যে বুঝাইতে পারছি? ডাব্লিউ এর মানটা ওই যে হ্যাঁ এস হ্যাঁ, ভি এম বাই 1000 ওইটা দিয়ে। হ্যাঁ, এসএমভি বলে একটা সূত্র আছে না? জি স্যার। ওইটার মাধ্যমে বের করে নিতে হয়। বের করে নিয়ে তুমি অঙ্ক করলে তখন দেখবে এই অঙ্ক আর ওই অঙ্ক একই। আম, তো এটা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে পরীক্ষা থেকে বেশ সমস্যা তৈরি করে। তখন তোমার প্রশ্ন হলো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি এর জন্য আ, আ, অনেক নোটই দেখা যায় যে অর্ধেক অ্যান্সার দেওয়া থাকে। সে অর্ধেক অ্যান্সার কি? হ্যাঁ, কোনো নোটে দেখবে দেওয়া আছে যে এই আমি ধরো এ এবং বি বিক্রিয়া করছে। ওকে, জি স্যার। এ এবং বি জি স্যার। বিক্রিয়া করছে, তো এখন সেখানে বলা হচ্ছে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। তা প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি, তাহলে কোনটা লিমিটিং? তাহলে এখন আমি যদি দেখাই যে এর পরিমাণটা বেশি, ওকে, এর পরিমাণটা বেশি দেখাই, আমি বললাম তাহলে এই বির পরিমাণটা কম হওয়াতেই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। উত্তরটা মানে একদিক থেকে সঠিক, কিন্তু আর একজন যদি যে যে খাতা দেখছে সে যদি প্রশ্ন করে যে বি যে কম আছে, তুমি তো সেটা প্রুভ করনি। তো তুমি হয়তো বললে যে স্যার আমি তো একটা বেশি দেখাচ্ছি, তাহলে আর একটা তো কম হবেই, আর একটাতে কম হবে, এটা তো তোমার মুখে বললে হবে না। অঙ্ক তো তোমাকে মুখে তো বললে হবে না, এটা তোমাকে আসলে প্রুফ করে দেখানো উচিত। তো সেক্ষেত্রে তোমার আর একটা যে কম আছে সেটাও দেখানো উচিত। তো কম আছে যেটা, সেটা দেখালে তোমার দুইটা উপকার হবে। এক নম্বর উপকার হবে যে তুমি যে বলতে পারবা যে এটা লিমিটিং বিক্রিয়ক। কারণ কোনো কোনো রাত কিন্তু তোমাকে লেখা থাকে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি কেন, এটা এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে কোনটি লিমিটিং বিক্রিয়ক ব্যাখ্যা করো। তাহলে তুমি যেটা কম আছে সেটা তুমি বের করতে পারলে তখন তুমি বলতেই পারবা যে এটা লিমিটিং বিক্রিয়ক, এটার পরিমাণের তুলনায় কম আছে, এজন্য এটা লিমিটিং বিক্রিয়ক। এখন যদি তোমাকে জি লিখে স্যার। যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি কেন, তখন তুমি শেষ লাইনে গিয়ে লিখবা যে অমুক যৌগটি প্রত্যাশী লিমিটিং বিক্রিয়ক হওয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি। তার মানে অ্যান্সার কিন্তু একটাতেই দুটা বা তিনটের অ্যান্সার হয়ে যাচ্ছে। যেখানে যেরকম চাবে সেখানে সেইটুকুই অ্যান্সার করবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আমি। তারপরেও তোমার এই মানে আমি বলি যে লিমিটিং বিক্রিয়কের ওপরে কোনো আলাদা কোনো স্পেসিফিক অপশন থাকলে তুমি পরে অবশ্যই দেখে নিও। এটা যেহেতু সাজেশন ক্লাস, এখানে বিস্তারিত অংশ আলোচনা করার সুযোগ আসলে ওইভাবে নেই। তা আমি আপাতত আজকে এটুকুই শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এটা ক্লোজ করব। আছে কি? না, স্যার আপাতত নাই আমার। আচ্ছা, ঠিক আছে। শাকিলার আছে? না, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা তাহলে আপাতত আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।